নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমি আবারও চলে এসেছি আপনাদের কাছে বেশ কিছু ইউজফুল টিপস নিয়ে। আর এই টিপসগুলো আপনারা এর আগে কখনো দেখেননি। তাছাড়াও এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন, সংসারের খরচ অনেকটাই কমে যাবে, সংসারের মুশকিল কাজ সহজ হয়ে যাবে। তাছাড়াও এই টিপসগুলো যদি আপনারা করেন তাহলে ফালতু খরচা হবে না। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা। মিক্সারের মধ্যে আমরা কম বেশি কিন্তু অনেকেই মশলা পেস্ট করে থাকি, তবে দেখবেন অনেক সময় যদি আমরা অল্প মশলা পেস্ট করি আর জল যদি একটু বেশি হয়ে যায়, অনেক সময় দেখা যায় যখনই আমরা এই মশলা মিক্সার দিয়ে পেস্ট করে থাকি, অনেক সময় কি হয় এইভাবে করে কিন্তু জলটা মিক্সার থেকে বাইরের দিকে বেরিয়ে যায়। এর ফলে দেখা যায় জলটা যদি কোনো কারণে নিচের সাইডে চলে আসে, এটা কিন্তু শর্ট হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকে। যেহেতু মিক্সার আমরা ইলেকট্রিকে চালিয়ে থাকি, মধ্যে আমরা মশলাটা পেস্ট করে থাকি, তার চারদিকেও কিন্তু অনেকটাই জল বা মশলার পেস্টও বেরিয়ে যায়। তো আপনারা যখনই এই ধরনের সমস্যার মধ্যে পড়বেন, তার আগে কি করে নেবেন তারই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করছি। চলুন দেখে নেওয়া যাক। তার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা পুরনো মোজা। আর এই ধরনের পুরনো মোজা কিন্তু কম বেশি আমাদের অনেকেরই বাড়িতে থাকে। কাঁচির সাহায্যে আমি এই যে জায়গাটা রয়েছে সেটাকে কেটে নেব। এবার এটাকে আপনারা কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। মিক্সার যে জারটা থাকে তার মধ্যে আপনারা কি করবেন, এই যে মোজাটা রয়েছে আপনারা এইভাবে করে পরিয়ে নেবেন। এইভাবে যদি পরিয়ে দেন আর তারপর যদি মশলা পেস্ট করেন, দেখবেন যদি জল বেরিয়েও যায় তাহলে কিন্তু মোজার মধ্যে চলে আসবে, নিচের সাইডে কিন্তু কোনোভাবেই পড়ে যাবে না, এমনকি শর্ট হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকবে না। তাছাড়াও যে জায়গার মধ্যে মশলা পেস্ট করবেন সেখানেও কিন্তু জল বা কোনো মশলা বেরিয়ে যাবে না, এমনকি নোংরা হবে না। তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এই ধরনের জিন্স প্যান্ট বা লেগিংস বা অন্যান্য যে কোনো ফিটিংস প্যান্ট আমরা কম বেশি অনেকেই পরে থাকি, তবে প্যান্টগুলো ভেতর দিকে অনায়াসে ঢুকে যায় ঠিকই, তবে পায়ের যে গোড়ালির সাইডটা থাকে নিচের সাইডটা দেখবেন অনেক সময় ঢুকতে চায় না। আমরা অনেকেই তখন কি করি, টেনে হিঁচড়ে সেই প্যান্টটা পরার চেষ্টা করি। আর প্যান্টের যে নিচের অংশটা থাকে সেটা অনেকটাই ঢিলে হয়ে যায়, আর পরলে পরে কিন্তু দেখতেও একদমই ভালো লাগে না। তবে আপনারা এই ধরনের ফিটিংস প্যান্ট যখনই পরবেন, এমন কিভাবে পরবেন যাতে করে খুব সহজে পরেও নিতে পারবে, গোড়ালির মধ্যে আটকেও যাবে না, এমনকি আপনাদের প্যান্টটাও ঢিলে হবে না। তার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা ক্যারি ব্যাগ। এবার এই ক্যারি ব্যাগটাকে পায়ের মধ্যে এইভাবে করে পরে তারপর নিচের সাইডে একটা গিট দিয়ে নেব। এবার কি করব, যে প্যান্টটা রয়েছে আমরা ঠিক যেভাবে পরি ঠিক সেইভাবেই যদি পরে নিই তাহলে দেখবেন খুব সহজেই কিন্তু আপনারা প্যান্টটা পরে নিতে পারবেন, কোনো রকমের টানা হিচড়ে কিন্তু করতে হবে না। আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা করলা। উচ্ছে বা করলা আমরা কিন্তু কম বেশি অনেকেই বাড়িতে নিয়ে আসি, এমনকি রান্নাও করে থাকি। তবে উচ্ছে বা করলা যেটাই আনি না কেন, অনেকে দেখবেন তেতো হওয়ার কারণে আমরা কিন্তু খেতে পারি না। তবে আপনারা কিভাবে রান্না করলে উচ্ছের মধ্যে যে তেতো ভাবটা থাকে সেটা অনেকটাই কমে যাবে তারই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করছি। প্রথমে আপনারা উচ্ছে বা করলা যেটাই আনেন না কেন আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি করলাটা কিন্তু এইভাবে করে কেটে নিয়েছি, পরিষ্কার জল দিয়ে ধুয়েও নিয়েছি। এবার আমি এখানে নিয়ে নিয়েছি সামান্য পরিমাণের লবণ, সেটাকে এর মধ্যে ছড়িয়ে দেব। আর নিয়ে নিয়েছি সামান্য পরিমাণের হলুদের গুঁড়ো, হলুদটাকেও ঠিক একইভাবে ছড়িয়ে নেব। তারপর লবণ আর হলুদটাকে করলার মধ্যে খুব ভালোভাবে আমি মাখিয়ে নেব। খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেলে আমি এটাকে রেখে দেব 5 মিনিটের জন্য। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখন কিন্তু 5 মিনিট হয়ে গেছে, আর উচ্ছের মধ্যে লবণ হলুদ মাখার কারণে অনেকটাই কিন্তু জল ছেড়ে দিয়েছে। উচ্ছে বা করলার মধ্যে যে তেতো ভাবটা থাকে সেটা কিন্তু এই জলের মধ্যে বেরিয়ে এসছে। আর আপনারা চাইলে এই উচ্ছে বা করলাটা কিন্তু এইভাবে করেও রান্না করতে পারেন, আর না হলে এটা ধুয়েও কিন্তু রান্না করতে পারেন। উচ্ছে বা করলার মধ্যে যে তেতো ভাবটা থাকে সেটা কিন্তু এইভাবে যদি রান্না করা হয় অনেকটাই কমে যাবে। আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করুন। এখন চলে যাচ্ছে পরবর্তী টিপস। আমি এখানে নিয়েছি একটা চাদর।
আমাদের অনেকেরই বাড়িতে দেখবেন এমন ধরনের চাদর থাকে যেগুলোর হয়তো কালার চলে যায়, ফেটে যায়, বা রেগুলার ব্যবহার করি সেই চাদর কিন্তু আমরা কেউই আলমারিতে রাখি না। কেন কি আলমারিতে নতুন জামা কাপড় রেখে এতটাই ভর্তি থাকে, রেগুলার যেগুলো ব্যবহার করি আমরা কিন্তু এখানে সেখানে সেগুলো রেখে দিই, তখন কিন্তু অনেকটা জায়গাও লাগে আর দেখতেও কিন্তু ভালো লাগে না। তো সেরকমই একটা চাদর নিয়েছি, চাদরটাকে আমি ডবল করে এইভাবে বিছিয়ে নিয়েছি। একটা কুশানটাকে কি করব, আমি এইভাবে করে মাঝখানে বসিয়ে দেব, তারপর এই সাইড থেকে প্রথমে এইভাবে করে তুলে নেব, ঠিক একইভাবে উল্টো সাইড থেকেও এরকম করে তুলে নিয়েছি। এবার যে এই সাইডটা রয়েছে সেই সাইডটাকে কি করব, এইভাবে করে ওপরের দিকে দিয়ে দেব, একইভাবে উল্টো সাইডটাকেও কিন্তু এইভাবে আমি দিয়ে দেব। তারপর এই চাদরটা যাতে খুলে না যায় সেই জন্য আমি কি করব, নিয়েছি এখানে একটা সেফটি পিন দিয়ে এই তলার যে সাইডটা রয়েছে সেটাকে দিয়ে আটকে দেব। এইভাবে করে কিন্তু আপনারা কুশন কভার বানিয়ে নিতে পারেন, চাইলে খাটের মধ্যে, সোফার মধ্যে এইভাবে করেও রাখতে পারেন। আর যদি চান আরও একটু সুন্দর দেখতে লাগে তো তার জন্য এখানে একটা চুড়ি নিয়েছি, ভেতরের সাইডে এইভাবে করে দিয়ে দিয়েছি, তারপর ওপরটাকে ঠিক এইভাবে করে ধরে নেব। এখানে আমি নিয়েছি একটা চুলে বাঁধার যে রাবারগুলো থাকে সেটা, ওপর থেকে এইভাবে করে আমি দুবার পেঁচিয়ে নেব। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এটা কিন্তু একটা ফুলের মতো তৈরি হয়ে গেছে আর এটা দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগছে। আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছে পরবর্তী টিপস। আমরা রান্না বান্না কম বেশি কিন্তু প্রত্যেকেই বাড়িতে করে থাকি, তবে কাজের তাড়াহুড়োর কারণে অনেক সময় দেখবেন আমরা কিন্তু লবণ একটু বেশি দিয়ে দিই। এর ফলে দেখা যায় যে রান্নায় করি না কেন লবণ বেশি হওয়ার কারণে সেই রান্না কিন্তু আমরা খেতে পারি না, রান্না করা খাবারটা আমাদের ফেলে দিতে হয়। আর যে কোনো জিনিস টাকা দিয়ে কিনে নিয়ে এসে নষ্ট করা কিন্তু একদমই উচিত নয়। যখনই আপনাদের এই ধরনের কোনো রকমের সমস্যা হবে তখন আপনারা কি করে নেবেন তারই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করছি, চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে টমেটোর টুকরো, ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার টমেটোর টুকরোটা এইভাবে করে দিয়ে দেব। আর নিয়েছি এখানে সামান্য পরিমাণের চিনি, সেটাকেও এর মধ্যে দিয়ে দেব। এইভাবে করে কিছুক্ষণ আপনারা ফুটিয়ে দেওয়ার কারণে আমাদের যেমন লবণের পরিমাণটা ব্যালেন্স হয়ে যাবে, ঠিক তেমনই টেস্টও কিন্তু অনেকটাই বেড়ে যাবে। তাছাড়াও আপনারা যদি কোনো ডিমের ঝোল, মাছের ঝোল, এই ধরনের ঝোল জাতীয় কিছু রান্না করে থাকেন তখন সামান্য পরিমাণের আটা মেখে ছোট ছোট বলের মতো বানিয়ে নেবেন, তারপর দিয়ে দেবেন। কিছুক্ষণ ফুটে উঠলেই দেখবেন এই যে আটার বলগুলো দিয়েছি তার মধ্যে এক্সট্রা যে লবণটা থাকে সেটা কিন্তু টেনে নেবে। তারপর আপনারা চাইলে কিন্তু এই আটার বলগুলো তুলেও নিতে পারেন। আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছে পরবর্তী টিপস। করার পর আমরা কম বেশি কিন্তু অনেকেই যে কোনো পাত্র বা ক্যাসরোল অথবা হটপটের মধ্যে রেখে দিই। এর ফলে দেখা যায় তলার যে রুটিটা থাকে সেটা কিন্তু অনেকটাই ভিজে ভাব হয়ে যায়। কেন কি গরম রুটির মধ্যে অনেকটাই বাষ্প থাকে, আমরা যদি হটপট বা ক্যাসরোলের মধ্যে রেখে দিই তখন দেখবেন সেই বাষ্পটা রুটির মধ্যে চলে আসে। এর ফলে দেখা যায় রুটিটা ভিজে হওয়ার কারণে অনেকে কিন্তু আমরা সেই রুটিটা খাই না, তখন সেই রুটি ফেলে দিতে হয়। পয়সা দিয়ে কিনে নিয়ে এসে যে কোনো জিনিস কিন্তু ফেলে দেওয়া একদমই উচিত নয়। তো আপনারা যখনই রুটি করবেন এমন কিভাবে রাখবেন যাতে করে রুটির মধ্যে কোনো ভিজে ভাব হবে না। রুটি আপনারা যখনই সেকে নেবেন তারপর কি করবেন, রুটি সেকার পর আপনারা এই ধরনের একটা ছাকনির মধ্যে এইভাবে করে রেখে দেবেন। এতে কি হবে, এই ছাকনির সাইড থেকেই কিন্তু যে গরম বাষ্পটা থাকে সেটা বেরিয়ে যাবে। আর তারপর রুটিগুলো এইভাবে রাখার পর আপনারা কি করবেন, যখনই বাষ্পটা বেরিয়ে যাবে কিছু সেকেন্ড পর আপনারা হটপট বা ক্যাসরোলের মধ্যে রেখে দেবেন। তাহলেই দেখবেন গরম যে বাষ্পটা সেটা কিন্তু তলা রুটির মধ্যে থাকবে না। আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছে পরবর্তী টিপস। মেখে আমি বেশ কিছুটা লেচি করে নিয়েছি। রুটি আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি বাড়িতে বানিয়ে থাকি, তবে রুটি যখনই আমরা বেলি কি করি, বেলন চাকি নিয়ে নিই, তারপর যে লেচিটা বানিয়ে রেখেছি সেটাকে আটার মধ্যে এইভাবে করে লাগিয়ে তারপর কিন্তু এইভাবে করে চাকির মধ্যে দিয়ে বেলনের সাহায্যে আমরা বেলে নিই। আর যদি এইভাবে করে আমরা রুটি বেলতে যাই দেখা যায় অনেকটাই কিন্তু আটা দিতে হয়, তাছাড়াও অনেকটাই আটা কিন্তু নষ্ট হয়ে যায় চারিদিকে পড়ে যাওয়ার কারণে। এমনকি যদি অনেকটা পরিমাণের আটা দিয়ে আমরা রুটি বেলি অনেক সময় দেখা যায় রুটি কিন্তু পুড়ে যায়।
তো আপনারা এমন কিভাবে রুটি বেলবেন যাতে করে খুব কম পরিমাণের আটাও দিতে হবে, এমনকি চারিদিকে আটা পড়ে যাবে না। তার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা চায়ের ছাঁকনি, বেশ কিছুটা পরিমাণের আটার গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার এইভাবে করে চাকির মধ্যে দিয়ে দেব। বানিয়ে রেখেছি সেটাকে দিয়ে ওপর থেকে বেশ কিছুটা পরিমাণের আটার গুঁড়ো দিয়ে দিলাম। চায়ের ছাঁকনি এই কারণেই ব্যবহার করেছি, চায়ের ছাঁকনি দিয়ে যদি আমরা আটার গুঁড়োটা দিই তাহলে কিন্তু খুব কম পরিমাণের আটার গুঁড়ো পড়বে। হাত দিয়ে দিলে অনেক সময় দেখা যায় একটু বেশি পরিমাণের আটার গুঁড়ো কিন্তু আমরা রুটির মধ্যে দিয়ে দিই। তো আমরা যদি এইভাবে করে রুটিটা বানাই তাহলে দেখবেন আটা কিন্তু চারিদিকে পড়ে যাবে না, এমনকি আটাটা নষ্ট হবে না। তাছাড়াও রুটি বেলার সময় যদি আটার গুঁড়ো বেশি হয়ে যায় অনেক সময় দেখা যায় রুটিটা কিন্তু পুড়ে যায়। আর যদি আপনাদের মাঝখানে মনে হয় যে আর একটু আটার প্রয়োজন হবে, এইভাবে করে রুটির মধ্যে ছড়িয়েও বেলে নিতে পারেন। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এইভাবে করে আমরা যদি রুটি বেলি অনেকটাই কম পরিমাণের আটা দিয়ে আমরা কিন্তু রুটিটা বেলে নিতে পারবো। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা রুটিটা কতটা সুন্দর হয়েছে। এইভাবে করে আপনারা কিন্তু অনেকগুলো রুটি একসাথে করেও নিতে পারবেন, আর অনেকটা পরিমাণের আটার গুঁড়ো দেওয়ারও কিন্তু প্রয়োজন নেই, আর চারিদিকে আটা কিন্তু পড়েও যাবে না। আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। আজকে এখানেই শেষ করছি।